প্রিয় দর্শক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন, সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের খুশিতে মাত্রা যোগ করতে আমি রুহানি সালসাবিল লাবণ্য চলে এসেছে এশিয়ান টেলিভিশনের পর্দায়। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ঈদ স্পেশাল শো কফি হাউস প্রেজেন্টস ঈদ আনন্দ পাওয়ার্ড বাই নিটল টাটা অনুষ্ঠানে। আমাদের আজকের এই বিশেষ আয়োজন আমরা কিন্তু একেবারেই ভিন্নভাবে সাজিয়েছি। আমরা এমন চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এশিয়ান টেলিভিশনের স্টুডিওতে, যারা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমাদের সঙ্গে আছেন চারজন সেলিব্রিটি বিজনেসম্যান। তো চলুন আজকের আমন্ত্রিত অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন আলহাজ হারুনুর রশিদ, সিআইপি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এফবিসিসিআই, সভাপতি বঙ্গবন্ধু সৈনিক লীগ, চেয়ারম্যান এশিয়ান গ্রুপ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ঈদ মুবারক। তোমরা ভালো আছো? জি, ভীষণ ভালো আছে। এবং যেটা বলছিলাম যে আপনাকে পেয়েছি, সেই সাথে আরো তিনজন সেলিব্রিটি বিজনেসম্যানকে আমাদের স্টুডিওতে পেয়েছি। আমাদের স্টুডিওটা যেন ঝলমল করছে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে আছেন জনাব সিদ্দিকুর রহমান, সম্পাদক শিল্প ও বাণিজ্য বিষয়ক, সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক সহসভাপতি এফবিসিসিআই, সাবেক সভাপতি বিজিএমইএ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম সালাম, ঈদ মুবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন আব্দুল মাতলুব আহমদ, সভাপতি ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চেয়ারম্যান নিটল নিলয় গ্রুপ, সাবেক সভাপতি এফবিসিসিআই। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কেমন আছেন? ভালো। অনেক অনেক ধন্যবাদ, আজকে আপনি এসেছেন। এবং আমাদের সঙ্গে আরও আছেন জনাব হেলাল উদ্দিন, সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি ও সাবেক সহসভাপতি এফবিসিসিআই। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা ব্যবসায়িক আলোচনা করব না, আজকে আমরা পুরোটাই ঈদের গল্প করব, যেহেতু ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তা আমি একটু এদিকটা থেকে আসতে চাই যে ঈদ মানে কিন্তু আমাদের সব থেকে কালারফুল যে ঈদগুলো, অর্থাৎ প্রত্যেক মানুষের ছোটবেলার ঈদের কথা মনে পড়ে যায়। আপনার ছোটবেলার ঈদগুলো কেমন ছিল? 10 রোজা থেকে 15 রোজা, 15 থেকে 20 রোজা পড়তো, তখনই আব্বা আম্মা যে গিফট যাই দিত গুজায় রাখতাম, কেউটাকে দেখাইতাম না। আপনারা ক ভাই বোন ছিলেন? আমরা 4 ভাই। আচ্ছা, 2 বোন। কেউ মানে ভাই বোনদের মধ্যে কম্পিটিশন ছিল যে কারো কাপড় কাউকে দেখানো যাবে না? কেউটাকে দেখাইতো না। এটা আনন্দ লাগলো, যেরকম আনন্দ হলো ওদিন সকালে পয়রা দেখা হয়, এর আগে কেউটাকে দেখাবে না। কোথায় কাপড় লুকিয়ে রাখতেন? কোথায় কাপড়? তখন তো সবার আর আলাদা আলমারি বা আলাদা কাপড় রাখার জায়গা ছিল না। তখন ছিল আলমারি, ছিল গড়হারে। জি, গড়হারে যে বাপ মার আলমারি ছিল, ওইটার ভিতরে এখন না দেয়া একজনে রাখছে কেউ। তারপরে আবার আগের দিনে ছিল এই সুটকেস, বড় সুটকেস, এই ট্রাঙের মতন, ট্রাং এরকম, জি জি, ট্রাঙ্ক। ওই ট্রাঙের ভিতরে রাখতাম। এটা একটা আনন্দ ছিল। আর ঈদের দিন যে কি আনন্দ লাগতো, ঈদ নামাজ পড়ার পরে, বুক মূলার পরে মনে হয় যে এখন তো আনন্দ নাই, আনন্দ চলে গেছে, সে আনন্দ আগের মতন নাই। আগে যেমন আমরা কুরবানি দিয়ে যাইতাম, গরুর পিছে পিছে লেজা ধরে হাঁটতাম, বাপে গরু কিনছে, পিছে পিছে দৌড়াইতাম, কি আনন্দ। মানে 5 মাইল 7 মাইল দূরে যেতাম গরু কিনতে, সেখান থেকে গরু কিনে আসার পরে গরুর পিছিয়ে পড়ে থাকতাম, এই আনন্দ এখন তো আবার নিতে পারি না আমরা। অনেক ধন্যবাদ। আমরা আপনার ছোটবেলার সেই মধুর স্মৃতিগুলো শুনলাম। একটু এদিকটাতে চলে আসি জনাব সিদ্দিকুর রহমান, আপনার ছোটবেলার ঈদের কোন ঘটনাগুলো খুব বেশি মনে পড়ে? দুইটাই ঈদ হয় আমাদের, জি, রমজানের ঈদ এবং কোরবানির জি, ঈদ। এর মধ্যে সবচেয়ে বেশি আনন্দ বা বেশি ইম্পর্টেন্ট হলো রমজানের ঈদ। 30টা রোজা রাখার পরে বা 29টা রোজা রাখার পরে যেদিন ঈদ হয়, সেদিন তো সবাই খুশি, এবং আপনি সবাই নামাজ পড়ার পরে এসে মা বাবাকে সালাম করা, সেটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। তাছাড়া বন্ধু বান্ধবের সাথে দেখা করা, আত্মীয় স্বজনের সাথে দেখা করা এবং সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হওয়া, তখন সবার মধ্যে একটি এমনিতেই আনন্দ আসে। তবে আনন্দটা সবসময় বাচ্চাদেরই বেশি থাকে, যেটা আপনি বাচ্চাকালের সময়ের কথা বলতেছেন।
ছোটোবেলায় যা ঈদের আনন্দটা ওইভাবে উপভোগ করে মানুষ সবাই, এখন যেমন আমাদের ছেলে মেয়েরা উপভোগ করে, আগে আমরা উপভোগ করেছি, এটাই কালচার, এটাই নিয়তি। সালাম করা মানেই তো সালামি পাওয়া। ছোটবেলায় কত টাকা সালামে পেয়েছেন? সেটা এখন তো বলতে পারবো না, মনে নাই, তবে সালামি তো অবশ্যই আমরাও এখনো দেই। আর এখন আমরা যেমন দেই, তখন আমরা পেতাম। আচ্ছা, ওটার মধ্যে একটা আনন্দ অবশ্যই আছে। সর্বোচ্চ কত টাকা আপনি সালামি পেয়েছেন, এবং বড় হওয়ার পরে এই যে আইকনিক বিজনেস পার্সোনালিটি হওয়ার পরে সর্বোচ্চ কত টাকা সালামি দিয়েছেন? এইটার কোনো লিমিটেশন নাই অ্যাকচুয়ালি। সর্বোচ্চ এটা আপনার লোক বুঝে, মানে আমার ছেলে মেয়েদেরকে তো আমি সবচেয়ে বেশিই দিব, তারপরে যারা আত্মীয় স্বজন আসে তাদেরকে দিব। কত টাকা দিয়েছেন সর্বোচ্চ? এটা এই অ্যামাউন্ট আমি বলতে চাই না, এটা কারণ এটা হলো ডিপেন্ড, এটা কাকে আমি কতটা বেশি ভালোবাসি তাকে ততটা বেশি দিই, এটাই নিয়ম। এটা আপনি একরকম ভাবে সবাইকে দিতে পারবেন না। ছোটবেলায় কত টাকা পেয়েছেন সালামি? পাওয়াটাও ওই রকম, যাকে বেশি আদর করতে তাকে বেশি দিত, যাকে কম আদর করতে তাকে কম দিত। সংখ্যাটা কি রকম? 100 টাকা, 10 টাকা, 100 টাকা? না, অ্যামাউন্ট আমি বলবো না, বলতে পারবো না। 10 টাকা অনেক ব্যাপার, অনেক বড় টাকা, অনেক ব্যাপার। তখনকার ব্যাপারে 10 টাকা মানে অনেক, বর্তমানে হবে 20,000 টাকা। 10 টাকা পেয়েছেন তার মানে? হ্যাঁ, 10 টাকা মানে মূল্য 10-20 টাকা বা 100 টাকার নোট, এটা তো পাইছি, আমরা পাইছি। এরকমই ছিল তখন সালামের অ্যামাউন্ট। এরকমই হইতো। এখন আপনি 5 টাকা 10 টাকা চলে গেছেন হাজারে, সবে মিলাই দিয়েছে। এদিকটাতে চলে আসি, যেটা বলছিলাম যে ছোটবেলার ঈদের কোন ঘটনাগুলো সব থেকে বেশি মনে পড়ে? কারো জামা লুকিয়ে রাখা, কারো মায়ের হাতে রান্না। আপনার ছোটবেলার ঈদগুলো কেমন ছিল? আমাদের ছোটবেলা আমাদের বিরাট ফ্যামিলি ছিল, 14 ভাই বোনের ফ্যামিলি। তা আমরা নতুন কাপড় খুব কমই পেতাম, বড় ভাইয়ের কাপড়টা আমি পেতাম, আমার কাপড়টা ছোটটা পেত। তো আমাদের ঈদের সময় সত্যিকার অর্থে নতুন কাপড় কিছু পেতাম আমরা। তো সবসময় আমরা ওটার দিকে তাকায় থাকতাম যে নতুন জুতা নতুন ইয়ে পাবো, ওটাতেই আমাদের বিরাট আনন্দ ছিল। আমাদের ফ্যামিলি তো বড় লোক ছিল না, সো আর তার চেয়ে ইন্টারেস্টিং ছিল যে আমরা ঈদটা আসলে ভাই বোন এরা আমাদের আত্মীয় স্বজন, তখন তো আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হতো। এখন যখন ফ্রেন্ড সার্কেলে যাওয়া হয়, আর অনেক বড় সার্কেল থাকে, তখন মেইন ছিল আমরা আত্মীয় স্বজনের বাসায় যেতাম, ওরা আমাদের কাছে আসতো। তো কারা কত বাসায় যেতাম আমরা, সেটা ছিল আমাদের মেইন নাম্বার। এখনকার মতো যে গেস্টরা বলে আসে মোবাইলে যে আমরা আসছি, তখন তো এভাবে বলে আসতো না, দেখা যেত হুট করে অনেক মেহমান এসছে বা সবাই মিলে কারো বাড়িতে যাওয়া হচ্ছে, এরকমই হঠাৎ করেই বিরাট ক্রাউড হয়ে যেত। অনেক সময় দেখতে গেলাম থেকে পাই না। তো আমার এখনকার দিনে আমার কাছে আরও বেশি মজা লাগে, কারণ এখন নাতিরা আছে, ছেলেরা আছে। তো আমার এখন আনন্দ, মানে ওদের আনন্দের চেয়ে মানে আমার বেশি আনন্দ লাগে এখন। সো দ্যাট when I see them smile, কারণ আমার 6টা ছেলে নাতি, মেয়ে এখনও হয় নাই, কিন্তু ওইকে নিয়েই যখন আমি ঘুরি বা এবারে ঈদে সেরকম হবে ইনশাআল্লাহ, তো ওইটার আনন্দ খুবই মজা। আমরা সকালবেলায় বেরোই, ঈদের দিনে আমরা আমাদের বাসায় কাউকে আসতে মানা করি। আমরা ঈদের দিন সবার বাসায় যাই, আর ঈদের পরের দিন সবাই আমাদের বাসায় আসে। তাহলে কি আমাদের ঘোরাটা হয় একসাথে, আমরা 4-5-6টা গাড়ি নিয়ে আমরা ঘুরতে থাকি, খুব মজা লাগে। এবং ঈদের দিনে যে কার বাসায় কেমন রান্না খেলাম, ওইটা খুব ইন্টারেস্টিং লাগে। ছোটোবেলাতে এই ঘোরাটা হতো না, কিন্তু আমরা ফ্যামিলি বাসায় যেতাম, মোটামুটি সবার বাসায় মেনু কাছাকাছিই থাকতো। এখন যেমন অনেক ভ্যারাইটি হয়ে গেছে, কেউ চটপটি থেকে শুরু করে আমরা নানান রকম কিছু বানাই এখন। তখন কিন্তু আমাদের চাহিদাও সেরকমভাবে ভ্যারিড ছিল না, আর মোটামুটি একই জিনিস করতাম, তো যাই খেতাম তাই ভালো লাগতো। এখনও তাই লাগে, কিন্তু এখন একটু ভ্যারাইটি পাই। প্রত্যেকটা বয়সেরই আলাদা সৌন্দর্য আছে, আলাদা রকমের আনন্দ। এভরি পার্ট অফ লাইফ, এভরি স্টেজ অফ লাইফ ইজ এনজয়েবল। একদমই তাই। আমি একটু এদিকটাতে চলে আসি, আপনার ছোটবেলার ঈদের গল্প শুনতে চাই, কেমন ছিল সেই রঙিন দিনগুলো? ধন্যবাদ আপনাকে। আসলে ঈদ মানে যেটা আপনি বলেছেন আনন্দ, ঈদ মানে খুশি। এই 29টা বা 30টা রোজা থেকে বিশেষ করে ঈদ উল ফিতরকে আমরা যতটা আনন্দের সাথে, যতটা অনুভূতির সাথে ঈদটা নিই, পৃথিবীতে আর কোনো দেশ এইভাবে নেয় কিনা আমি জানি না। আমার কয়েকটা দেশে ঈদের সময় থাকা হয়েছে, আমি দেখি নাই যে আমাদের মতো ঈদ এভাবে মানুষ উদযাপন করেন। আমরা বলি না যে আমরা উৎসবের জাতি এবং উৎসবের অর্থনীতি। এই যে কিছুদিন আগে আপনি হারুন রশিদ সাহেব বললো না যে মায়ের কথা মনে হয়, বাবার কথা মনে হয়,
আসলে ওই সময়টা মা বাবাদের কাছে যে আমরা কীভাবে আমরা ওনাদের কাছে গিয়েছি, ওনারা কীভাবে ওনাদের তো আজকে আমাদের যে সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওনাদের সেই সামর্থ্য ছিল না, কিন্তু তারপর ওনারা যে চেষ্টা করেছেন আমাদের জন্য। আমরা ভাই হ্যাঁ আমরা ভাই বোন ছিলাম 4 জন। তো আমি সবার ছোট, আমার অন্য ভাইরা বোনরা বলতো আম্মুকে বলো আব্বুকে বলো যাতে ঈদের মার্কেটে নিয়ে যায়। বসে থাকতাম আব্বা কখন ঈদের নিয়ে যাবে, বসে থাকতাম। তো আমার যে স্মরণীয় ঘটনা, আমাদের নিয়ে গেলেন নিউ মার্কেটে। আমি তো বলতে ক্লাস 4 বা 3 পড়ি। আমি আব্বারে বললাম যে আমাকে এবার একটা ফুল প্যান্ট কিনে দিতে হবে। ফুল প্যান্ট আগে আমি এর পড়ি নাই, হাফ প্যান্ট পরতাম। তো একটা ফুল প্যান্ট পরার খুব শখ হইলো এবং আমি আম্মুকে বললাম মা আমার যাতে এবার একটা ফুল প্যান্ট কিনে দিতে, আব্বাকে বলবো। আব্বা তখন এই পিছনে ইলাস্টিক ছিল, ফুল প্যান্টের পিছনে ইলাস্টিক ছিল, আর ইয়ে ছিল, তো বেল্ট ছিল। তো আব্বা হ্যাঁ দেবপ্রিয়র মতো আমাকে একটা ফুল প্যান্ট কিনে দিল। এখন আমি বায়না দিলাম যে একটা আন্ডার প্যান্ট কিনে দাও, একটা আন্ডার প্যান্ট কিনে, মানে ফুল প্যান্ট পরা মানে একটা আন্ডার প্যান্ট লাগে। আমরা তো তখন ছোটো, এইটা আর আমাকে বাবা দিচ্ছে না। আমি ওনার পিছনে ঘুরি, অন্যদের কাপড় কিনতেছে, অন্য কিছু কিনতেছে, বাট আমাকে এটা দিচ্ছে না। তা আমি খুব মন খারাপ হলো, আমি ফুল প্যান্টটা পরবো কীভাবে? এটা আন্ডার প্যান্ট না থাকলে আমি ফুল প্যান্টটা পরবো কীভাবে? ফুল প্যান্ট মানেই তো আন্ডার প্যান্ট পরতে হবে। আমি খুব মন টন খারাপ করে মারা করলাম, মা দেখো আমার আব্বু ফুল প্যান্ট কিনে দিল, আন্ডার প্যান্টটা তো কিনে দিল না, আমি এটা পরবো কীভাবে? তো মা বললো দেখো বাচ্চাদের আন্ডার প্যান্ট পরতে হয় না, লাগে না। এই যে বাস্তবতাটা, এইটা আসলে মানে এই যে আজকে যখন মার কথা মনে হয়, বাবার কথা মনে হয়, ঈদের দিনে মনে হবে ওনারা কবরস্থানে যাই, প্রথম কাজই ওনার কবরস্থানে যাওয়া। কিন্তু এই যে গেলাম, আজকে আমাদের সামর্থ্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমি তো কিছু করতে পারছি না। এই যে মাকে একটা শাড়ি কিনে দিব, বাবাকে কিছু কিনে দিব, পারছি না তো। এই যে অতৃপ্তি, এই যে ভালোবাসার যে অতৃপ্তি, এইটা মনে হয় ঈদের সময় আর বেশি কষ্ট হয়। এই ঈদটা ডেফিনেটলি আনন্দের, এতে কোনো সন্দেহ নাই। আমরা সবাই মিলে ওই সময় যখন ছোটো ছিলাম, যারা ওই সালামি দিত তাদের গিয়ে সালাম করতাম, লাইন ধরে সালাম করতাম, মানে উনি সালামি দেয়, আর যিনি সালামি দিত না উনি তার পাশে হতে দাঁড়ানো, ওনাকে আর সালাম করতাম না, কারণ জানি উনি সালামি দেবে না। ছোটবেলা থেকে একটা ব্যবসায়িক চিন্তা ভাবনা ছিল, সালামি মানে সালাম করা মানে সালামি পাওয়া। তো এটা যিনি দিতেন না ওনাকে সালাম করতে হতো। আজকে ধরেন একটা নতুন জামার জন্যে আমরা কত না আশা করে বসে থাকতাম যে ঈদ আসলে একটা নতুন জামা পাবো। মনে মনে ভাবি যে একটা সময় আমাদের ছিল যে জামা কিনে, নতুন জামা কিনে দেবে বললে 3 দিন আগে থেকে রেডি থাকতাম যে অমুক সময় এতটার সময় আমরা যাব। এখন আমার বাচ্চাদের যখন বলি তখন তারা যেতেও চায় না, না না যাবে, হইলো গেলাম আর কি। সেমাই টেমাই তো এখন আর খুব বেশি খাওয়া হয় না, এটা তো একটা সময় যখন ছোটো ছিলাম তখন সেমাই ছিল ঈদের খাবার। এখন তো সেমাই নেন, প্রোটিন খাইতে হবে আপনাকে, অন্য অন্য হ্যাঁ কাস্টার্ড খেতে হবে। এখন তো পরিবর্তন হয়েছে। তো সব মিলে এখনো মানে মানে বাংলাদেশের মতো ঈদ পৃথিবীতে কোথাও আমি দেখি না। এই সাবকন্টিনেন্ট আর ইউরোপে দেখেছি, আমি আমেরিকা দেখি, ইভেন আমি হজ করতে গেছি। মানে কুরবানি ঈদটা যে কোথায় কখন কোন জায়গা হয়েছে আমরা বলতে পারবো না। কেন রোজার ঈদেও কোনো কিছু হয় না, মানে আমাদের মতো এই যে সৌদি আরবের মতো জায়গায় রোজার ঈদের কেউ টের পায় না যে ঈদ হচ্ছে। আমরা তো ওইটাকে আমরা মানে মানে মুসলিম কান্ট্রি, শ্রেষ্ঠ কান্ট্রি হিসেবে মনে করছি। আমরা চিন্তা করতে পারেন বাংলাদেশে মানে ঈদের সময় প্রায় 1,70,000 থেকে 75,000 কোটি টাকা নতুন করে বাজারে আসে। মানে এটা পৃথিবীর অন্য কোনো দেশে আমাদের অর্থনীতির তুলনায় অন্য কোনো দেশে আছে আমার মনে হয়। বলছিলেন যে আমরা উৎসব প্রিয় জাতি, আমরা উৎসবে মেতে থাকি। আমার চেয়ে মাত্র ভালো বলতে পারেন, উনি এফবিসির প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, তো সব মিলে আপনি দেখবেন যে আমরা এখনো উৎসব মুখর। একেবারেই তাই। ঈদের আনন্দ নিয়ে কথা বলতে ভীষণ ভালো লাগছে। তো আমরা আরও গল্প শুনবো এবং আপনাদের জন্য কিছু গেমও রয়েছে এবং সেখানে আবার মার্কিংও আছে। যে সব থেকে হাইয়েস্ট স্কোর করবে সে আজকে ফার্স্ট হবে, যে একটু কম নাম্বার পাবে সে সেকেন্ড হবে, এবং যে তার থেকে একটু কম নাম্বার পাবে সে থার্ড হবে। এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ডের জন্য আকর্ষণীয় পুরস্কারও থাকছে। হ্যাঁ, পড়তের জন্য সেটা এখন বলবো না, নাও থাকতে পারে, তাহলে তো আপনারা মন দিয়ে খেলবেন না। একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে আরও গল্প হবে এবং গেম হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কফি হাউস প্রেজেন্টস ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই নিটল টাটা, এশিয়ান টেলিভিশনের ঈদ স্পেশাল আয়োজন। আমি রুহানি সালসাবির লাবণী এ পর্যায়ে ছোট্ট একটি ব্রেক নিয়ে নিচ্ছি। ব্রেকের পরে আরও মজা, আরও আনন্দ নিয়ে ফিরে আসছি। আশা করছি কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবে।
প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এশিয়ান টেলিভিশনের ঈদ স্পেশাল আয়োজন কফি হাউস প্রেজেন্টস ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই নিটল টাটা। আমি রুহানি সালসাবিল লাবণ্য আছি আপনাদের সাথে। 4 জন আইকনিক বিজনেস পার্সোনালিটিকে নিয়ে আজকের আয়োজন সাজিয়েছি। আপনাদের সময় তো সিনেমার কথা যদি আমরা বলি, সেটাকে আমরা বলতাম যে স্বর্ণালী দিন বা স্বর্ণালী যুগ। স্কুল পালিয়ে সিনেমা দেখার কোনো অভিজ্ঞতা আছে? 100% আছে। একদিনে 3টা ছবিও দেখছি। টিকিট কাটছি 15 দিন আগে, টিকিট ছুঁয়ে দিছি ঈদের মতন। ঠিক তখন ছিল রোববার দিন 3টা শো টিকিট একবারে নিয়ে আসতাম। আনার পরে 3টা শো দেখা তারপরে বাসায় যেতাম। কী নেশা মানুষের তখন! সকলেই আমাদের মতো যারা বয়স ছিল, ছবির প্রতি একটা আকর্ষণ ছিল। ভিসিআর দেখতে যেতাম ইসে কি বলে পুরান ঢাকা চকবাজার ভিসিআরের ছবি দেখতে। তো কোন নায়িকার সিনেমা বেশি দেখা হতো? বাংলাদেশে না ইন্ডিয়ার? বোথ। শাবানা, আচ্ছা। শাবানা রাজ্জাক, এরা ছিল আগের দিনের নায়িকা, খুবই ভালো লাগতো। এখনও আমি বাংলা ছবি দেখি আগের দিনের, অবুঝ মন, মধুর মিলন, এবং অনেক ছবি আছে, গোলাপ রানী ট্রেনে, সুজন সখী, এই রূপবান, সাত ভাই চাম্পা, অনেক ছবি ছিল আগে। এখনো দেখেন? সেগুলো দেখতে ভালো লাগে? দেখি না, এখন ওই যে মোবাইলে দেখ। সিনেমা দেখার মাধ্যমগুলো বদলেছে, কিন্তু সেই সিনেমার প্রতি ভালোবাসাটা একই রকম থেকে গেছে। সিনেমার প্রতি আগের মতন ভালোবাসা নাই। ওই সিনেমাগুলো আছে, পুরান সিনেমাগুলা এখনো পুরান। ভারতের কতগুলা ছবি আছে, গান আছে, আগের দিনের গান এখনো মজা আছে। এটা সবের বেলায় আছে, আমার বেলা না, সবের বেলায় একেবারে। আপনার কাছে যদি একই প্রশ্ন করি যে স্কুল পালিয়ে সিনেমা দেখার অভিজ্ঞতা আছে? অবশ্যই, ওইটার মধ্যেই তো মজা। সিনেমা দেখেছি ছোটবেলায়, সিনেমা দেখেছি বেশি, ভালো লাগতো। অনেক নায়ক নায়িকা পছন্দ ছিল। সিনেমা তো অ্যাকচুয়ালি স্কুল জীবনেই সিনেমা সবচেয়ে বেশি, স্কুল কলেজ লাইফেই সিনেমাটা কিন্তু বেশি দেখা হয়। পরবর্তী জীবনে আপনি যখন নিজের কর্মক্ষেত্রে ঢুকেন, তখন তো আপনার উপর একটা প্রেশার এসে যায়। তখন যখন আপনি যে কোনো জিনিস ইচ্ছা করলেই করতে পারবেন, তখন কিন্তু আপনাকে ওটা করার আগ্রহ থাকে না। স্কুল জীবনে, কলেজ জীবনে এটা একটা বাধা ছিল যে আমাকে পালিয়ে যেতে হবে, অথবা আমার বাবার কাছ থেকে টাকা চুরি করে বা নিয়ে তারপরে দেখতে হবে। তো সেটার উপরে আকর্ষণ একটু বেশি থাকে। আপনি ধরেন বাবার টাকা চুরি করে সিনেমা দেখলেন, তারপর ধরা পড়েছেন, এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে? ধরার সুযোগ খুব কম ছিল, কারণ আমরা এত বোকা ছিলাম না। এই জন্যই আইকনিক বিজনেস পার্সোনালিটি, ছোটবেলা থেকেই টেকনিক্যাল বিষয়গুলো। সিনেমা দেখছি, সিনেমা ভালো লাগে এখনো, কিন্তু যে সিনেপ্লেক্সগুলো হয়েছে সেখানে যে সিনেমাগুলো দেখায় সেগুলো কিন্তু খুবই ভালো এবং অত্যন্ত উন্নত মানের কিছু সিনেপ্লেক্স হয়েছে। তাহলে রুচিরও পরিবর্তন হয়েছে, সব কিছুর পরিবর্তন হয়েছে, এখনকার সিনেমারও কিন্তু পরিবর্তন হয়েছে। আচ্ছা, আপনিও কি ছোটবেলা থেকে একটু টেকনিক্যাল, মানে কখনো ধরা পড়েননি? এরকম সিনেমা দেখে এসেছেন বাবার পকেট থেকে? আমি আবার খুব পড়ুয়া ছিলাম, আমি সিনেমা দেখতাম, ইংরেজি সিনেমা দেখতাম না সিনেমা হলে। আর বাংলা সিনেমা দেখা হচ্ছে বিয়ের পর। ও খুব সিনেমা পোকা। আচ্ছা। তা আবার দেখতেও সুন্দর। তখন তো ববিতা ছিল আমাদের ফেভারিট, আমারও ফেভারিট। একসময় হলে গেছি, তো তখন তো আবার খোলা জিপের মতো আমি চালাতাম। তখন একবার সব লোকজন ঘিরে ফেলেছে, ভাবছে ববিতাই আসছে। হ্যাঁ, তো এরকম অনেক হিস্ট্রি হয়। বাট বেসিক্যালি বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা আমার দেখা হয় ফর হার। আমি বেশিরভাগই ইংরেজি দেখি, এবং সেরকম পোকা না যেভাবে আমরা শুনলাম হারুন ভাইয়ের কাছ থেকে যে একসাথে 3টা শো, তো ওই ধৈর্য আমার আসলে নাই। বাট একজন ডিফারেন্ট মানুষ আমরা খুঁজে পেলাম। আই রিয়েলি এনজয় গুড মুভিজ, এবং আমার খুব ভয়ঙ্কর ভয় টয়গুলো আমি দেখতে পারি না, খুব ইয়ে লাগে।
মুভি দেখলে ভয় লাগে। আপনার অভিজ্ঞতাগুলো কিরকম সিনেমা নিয়ে? সিনেমা দেখেন ওই যে তখন তো শুক্রবারে ছবি মুক্তি পাইত, আচ্ছা না রোববার রোববারে মুক্তি পাইত। তো আমরা তখন আমরা আসলে কলেজ লাইফেই শুরু করছি আর কি ছবি দেখা। এর আগে ছবি দেখার সুযোগ ছিল না, মানে বাসা থেকে যাওয়ারও ব্যবস্থা ছিল না। আসলে অনেক ইতিহাস যে আসলে ওই সময়টা একটা ছবি দেখা মানে ঈদের মতো আনন্দ লাগতো, এবং সেটা যদি ফার্স্ট শো হইতো, এটা যেদিন মুক্তি পাইছি সেদিন যদি দেখতে পারতাম। ফার্স্ট ডে ফার্স্ট শো। হ্যাঁ, ফার্স্ট যেতে ফার্স্ট শো। এবং আমি একবার মনে আছে আমার, একবার হোটেলে গেলাম, এটা কোথায় মুন সিনেমা হল, এখন এগুলো নাই, কিন্তু এগুলো যারা আজকে দেখবে তারা এগুলো নাই। মুন সিনেমা হলে গেলাম, স্টার মুন, সেই মানে আমি থাকতাম মগবাজারে, সেখান থেকে সেই সদরঘাটে মুন সিনেমা হল। তো ঈদের সময় তো ওখানে ওই বলতেছে ফ্রন্ট স্টল। আমি ভাবলাম বোধহয় সামনে বসলে বোধহয় ভালো বেশি হবে। তো ফ্রন্ট স্টল যেহেতু, আমি ওই টিকিটটা কিনলাম। টিকিটটা কিনে দেখলাম আমার নিয়ে একদম ফার্স্ট রোতে বসাই দিল। আমি এরকম ঘাড় উঁচু করে করে দেখলাম ছবি, কিছু বোঝা যায়, কিছু মানে শব্দ শোনা গেলেও ছবিটা আর বোঝা যায় না। ওই দিন আমি বুঝলাম যে ফ্রন্ট স্টল মানে হচ্ছে থার্ড ক্লাসটা। আমরা আগে দেখতাম ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আর হচ্ছে ওই যে ডিসি। কিন্তু এটা যে ফ্রন্ট স্টল মানে যে আমাকে সামনে বসাই দিবে, ফ্রন্ট স্টল, রিয়ার স্টল, ডিসি। তো তখন আমি এইভাবে আর বুঝি নাই। তো আমি ভাবলাম ঠিক আছে, ভালো, দামও বেশি নিল, কিন্তু আমি গিয়ে দিলাম যে একদম ফার্স্ট রোতে বসাই দিলাম, থার্ড ক্লাসে। হ্যাঁ, সিনেমা না হয়ে যদি স্টেজের কোনো পারফরমেন্স হতো তাহলে এটা আবার ফার্স্ট ক্লাস। হ্যাঁ, পৃথিবী এগিয়েছে, আমাদেরও মানে আনন্দ উল্লাস এগুলো প্রকাশে। হ্যাঁ, আমরা রঙিন দিনের রঙিন গল্পগুলো শুনলাম। এখন আপনাদের জন্য একটি গেমের সেগমেন্ট আছে। আমি যেটা বলেছি, যে স্কোর করবে বেশি সে আজকে আমাদের উইনার বা চ্যাম্পিয়ন হবে। তো আমাদের এই পর্যায়ে যে গেমটি রয়েছে, আমি নিয়মটা বলে দিচ্ছি। আমরা 4 জনকে 4টি ইমেজ প্রোভাইড করব 1 বাই 1। যখন যাকে ইমেজ প্রোভাইড করা হবে ঠিক এভাবে ধরতে হবে যেন আমি নিজে দেখতে না পারি। নো চিটিং। আমি নিজে দেখতে পারবো না, কিন্তু বাকি সবাই দেখতে পারবে। এবং আমরা একটি মিউজিক প্লে করব, সেই মিউজিকটি হবে একটি ক্লু, এবং বাকি 3 জন 3টি ক্লু দেবেন, অর্থাৎ টোটাল 4টি ক্লু। এই 4টি ক্লু শুনে বুঝতে হবে যে এই ইমেজটাতে কি আছে বা কে আছে। তো আপনারা রেডি? আমরা স্টার্ট করব। রেডি? ওকে। নাম্বার দিতে পারলাম না আপনাকে। 1 পয়েন্ট। আমি কারো জন্যে কত চেরাবো, আমার কি তাই সাবানাও কাঁদছে, রোজিনা বেশি কাঁদছে না? না, সাবানা। ওকে, মিউজিকটা ছিল ক্লু নাম্বার 1। এখন ক্লু নাম্বার 2, আপনি একটি ক্লু দিন। আমি ক্লু নাম্বারে বলি যে উনি এই দেশের নায়ক না, তবে উনি একজন বিখ্যাত নায়ক, বাংলার বিখ্যাত নায়ক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, উনি একটু অ্যাবস্ট্রাক্ট ক্লু দিলেন। ওকে, ক্লু নাম্বার 4। বলবো যে অনেক নায়ক আছে, কেউ চুল উঁচু করে, কেউ নিচু করে। একটা নায়ক ছিল চুলটা সবসময় সামনে দিয়ে রাখতো, একই রকম থাকে এইভাবে যত সিনেমায় হতো একটা সামনে একটা চুল এইভাবে দিয়ে রাখতো। হ্যাঁ, কিন্তু আমি ভারতীয় নায়ক, বাংলা ছবির নায়ক, আমি এটা বুঝতেছি। বাংলার নায়ক, আমি তো প্রথমে বলেছি বাংলাদেশি না, ভারতের নায়ক, বাংলার নায়ক, ভারত, এবং অত্যন্ত বিখ্যাত নায়ক। গানটা শুনে বুঝছি আমি, কিন্তু নামটা আমাকে নামটা বলতে হবে। 3টা নাম বললে আমি একটা বলে দিব। আপনি 3টা নাম বলেন, আপনারা বলবো চার দিলাম আমরা। ছাড় দাও, আমরা যদি একটা বলতে পারি, হ্যাঁ 3টা বলবো। সে 3টা নাম বললেও পারবে না, তুমি 3টা পারবো না। আচ্ছা, আমরা ঝগড়াঝাটির পর্যায়ে চলে যাচ্ছি। আমরা এখন ঝগড়াঝাটির পর্যায়ে যাব না, আমরা বলবো না। আপনি 3টা নাম বলেন, 3টা নাম বলবেন, আমরা দেখবো সেটা ঠিক হয়েছে কিনা। ও ইয়ে, আরে নাম, যেকোনো নাম বলুন একটা। হ্যাঁ, যেকোনো নাম বলুন। 2 সত্যজিৎ তো না, আরে নামটা ভুলে 1 গেছি, চিনতে পারতেছি বাট নামটা ভুলে গেছি। আচ্ছা, এত সুযোগ দিও না। টাইম ইজ ওভার। এখন আপনি দেখে নিন কে আছেন ছবি। কিন্তু আপনি পারেন না। এর নাম আমি দেখছি, বুঝছি না, কিন্তু নাম বাংলাদেশের নাগরিকে উত্তম কুমার। আরে তাকে সবকিছু বলে মানে দেওয়া হয়েছে। উত্তম ওকে, কুমার। এখন এই excitement সেগমেন্টের দাঁড়ায় গেছে। শেষে যেটা দাঁড়াচ্ছে মানে এত যে কিছু বলে দিলাম। না, উত্তম মনে নাই তো না, গানটা শুনলেই তো এই গানটা তুমি শুনে তুমি বলতে আরে পারো শোনো, না। তুমি কোনো না, আমরা না, ছোটবেলা থেকেই ব্যবসা করার ইচ্ছে ছিল, নিজে উদ্যোক্তা হব, অন্যের জন্য কষ্ট করে কি লাভ, নিজের যতটুকু আল্লাহ ব্রেন দিয়েছে সেটা দিয়া দেশের জন্য কিছু করতে পারি কিনা সেই চেষ্টা। আপনার ক্ষেত্রে গল্পটা কেমন ছিল? কি Well, হতে আমি তো চেয়েছেন? খুব লেখাপড়া করতাম, এবং আমার ফাদার জাস্টিস ছিলেন, এবং আমাদের ল ট ছিল অনেক। আর আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম সিএসপি অফিসাররা খুব ডিমান্ডেড বাজারে।
বিয়ে থা সিএসপি অফিসারে খুব ভালো ভালো বিয়েটি হতো। তা আমার মনে ছিল যে আমি সিএসপি অফিসার হব, বাট আমার ফাদার আনফর্চুনেটলি খুব ফাস্ট মারা গেছেন, অনেক আগে মারা গেছিলেন। সো উই ওয়ার অল ফোর্সড ইনটু বিজনেস। কিন্তু আমি বিজনেসের পাশাপাশি আমার লেখাপড়া চালিয়ে গেছি, এবং বিজনেস যখন আমি ঢুকলাম তখন আমি স্টাডি করে দেখলাম যে পৃথিবীতে সবচেয়ে বড়লোক কোন কোন কোম্পানি। দেখলাম তেল আর গাড়ি। তখন আমার মনে হয় না, আমি তো তেল করতে পারবো না, আমি গাড়ির দিকে যাব। আর গাড়িটা আমার সবসময় ছোটোবেলায় একটা ইন্টারেস্ট ছিল গাড়ির প্রতি, কারণ বিজনেস ঢুকেই গেলাম, তখন এই গাড়ির বিজনেস সারা জীবনই করলাম। কে সব থেকে বেশি ইন্সপায়ার করেছে আপনাকে? ওয়েল, আমাকে ইন্সপায়ার করে আসলে আমি কিন্তু হিস্ট্রি পড়ি, যারা খুব শাইন করে ওয়ার্ল্ডে বা নাম করে, বা যাদের ইমেজ খুব ভালো, আইকন যাদেরকে বলে, তাদেরকে স্টাডি করি। এবং আমার কাছে বেশিরভাগ সময় আমার এই জাপানিজ যারা টেকনোলজি বা জাপানিজ যারা বড় বড়রা আছে, তাদের চিন্তাধারা, সেগুলো আমার খুব অ্যাট্রাক্ট করে। ওকে, আপনার স্টোরিটা কিরকম ছিল? বিজনেসম্যান হতে চেয়েছেন নাকি কি হতে চেয়েছেন? আমারটা একটু ভিন্ন এই কারণে, আমি তো 4 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আমি একটু দুষ্টামি করতাম, খেলাধুলা করতাম। ছোটরা যেরকম হয়, আমার একটু বাবা spoiled। কখনো ভাবতো না যে আমি লেখাপড়া মানে ম্যাট্রিক পাস করতে পারবো। তো ম্যাট্রিক পাস করলাম 3rd ডিভিশনে। আমার বাবা খুব খুশি হইলেন যে অন্তত ছেলেটা ফেল করে নাই। এরপরে ইন্টারমিডিয়েট পাস করলাম, বিএ পাস করলাম, মাস্টার্স করলাম, মাস্টার্সও 3rd ক্লাস। তো আমার চাকরি করার তেমন কোনো সুযোগ আমার আর মানে সুযোগ ছিল না আর কি। আমি এইরকম রেজাল্ট নিয়ে আমাকে কেউ চাকরি দেবে এটা ভাবার কোনো কারণ নাই। এরপরে ব্যবসা শুরু করলাম। ব্যবসা খুব ছোট আকারে শুরু করলাম। এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি করছি, ভালো আছি। আপনার এই জার্নিতে আপনাকে সব থেকে বেশি ইন্সপায়ার কে করেছে? আমার মা। আমার মা। এবং আমি যখনই এখনও বলি, যখন আমি বিপদে পড়েছি আমি মার কাছে গিয়েছি। এখনও যদি কখনো বিপদে পড়ি, এই বয়সে এসে আমি মার কবরে যাই। মার কবরে গিয়ে আমি চেষ্টা করি, এবং মার কবরে আমি গিয়ে আমি দেখেছি যে আমি যখনই মার কবরে যাই আমার সেই বিপদটা কেটে যায়। এবং আমি এখানে একেবারে মানে খুব মানে সাধারণভাবে বলছি আমি, যে এটা যারা যে সন্তানই মায়ের কবরে বাবার কবরের সামনে গিয়ে সমস্যার কথা বলবে তার সমাধান হবেই, এবং আমি এই পর্যন্ত পেয়েছি। সেখানে আপনি প্রশান্তি খুঁজে পান। আপনার জীবনের একটা স্টোরি আমরা জানতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা আরও একটি সেগমেন্টে চলে যাচ্ছি, দ্যাট ইজ গেম। অ্যান্ড খুব ছোট্ট ছোট্ট সহজ সহজ 4 জনের জন্য 4টি ধাঁধা আছে, যে সঠিক উত্তর দিতে পারবে সে স্কোর পাবে। তাহলে স্টার্ট করছি, স্যারকে দিয়ে স্টার্ট করে। স্যারের জন্য ধাঁধা, কোন জিনিস সবসময় গরম থাকে, সেটা কখনো ঠান্ডা হয় না? শরীর। 3টা আনসার দিতে ওকে ওকে। শরীর হলো না। আর কি হতে পারে? কোন জিনিস সব সময় গরম থাকে, কখনো ঠান্ডা হয় না? আগুন। আগুন নিভে যেতে পারে। মানুষে আল্লাহ তাআলা শরীর দিচ্ছে, এটি জ্বর থাকুক ঠান্ডা থাকুক শরীর গরম থাকে। স্যার, মৃত্যুর পর শরীর কিন্তু ঠান্ডা হয়ে যায়। মৃত্যুর কথা তো এনে আসে নাই। আচ্ছা, আমি কি উত্তরটা বলবো? বলো। না, অন্য কেউ ট্রাই আচ্ছা, করো। আপনি বলুন। সম্ভবত সূর্য। কখনোই ঠান্ডা সূর্য হয় না। অস্ত যায়, কিন্তু অস্ত যায় না কখনোই, অন্য জায়গায় গিয়ে সেটা সূর্য হিসেবে সূর্য কখনো ঠান্ডা হয় না। যাক, তাহলে এখন বলে দাও। আচ্ছা, আমরা খুব সিরিয়াস হয়ে যাচ্ছি, এটা খুবই ফানি একটা বিষয়। দ্যাট ইজ গরম মশলা। গরম মশলা। একটু মজা তো ওখানে গরম থাকছে, মশলা তো গরম মশলা মানে গরমই থাকবে। এটা এখন আমি যদি গরম না বলে যদি শুধু মশলা বলি, হ্যাঁ। তাহলে তো এটা হইল না। এটা উত্তরটা কারেক্ট এটাই হওয়া উচিত, যেটা হেলাল সাহেব বলছে সূর্য। সূর্য কিন্তু ওনার এখানে কখনো কোনো অস্ত স্কোর যায় না। পাওয়ার কিন্তু সুযোগ এটা- এখন আমার জন্য এখানে অস্ত যাচ্ছে, কিন্তু ঠান্ডা তো সে সিদ্দিক হচ্ছে সাহেব, না। এটা হচ্ছে কি ঈদ আনন্দ। ঈদ আনন্দ। আপনাকে এবার বলেন, এবার ইচ্ছা এবার করেই বলেন। ডিসকার্ড করা হচ্ছে সবাই। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, 1 ট্রিলিয়ন সমান কত? 1 ট্রিলিয়ন ট্রিলিয়ন। সমান। হ্যাঁ। ওটা 1 পারবে। ট্রিলিয়ন হলো 10,000 কোটি টাকা। 10,000 কোটি। আমি আপনাকে ক্লু দিব। 100,000 1 বিলিয়ন সমান 100 কোটি, তাহলে 1 ট্রিলিয়ন সমান কত? 1,000 কোটি। হ্যাঁ, সেটাই। 1,000 কোটি। 1000 কোটি। আচ্ছা, সঠিক উত্তর হলো, কেউ বলবেন? বড় ব্যবসায়ী তো মনে হয়- মাহমুদ ভাই, উনি বলবে। 1 মিলিয়ন মিলিয়ন, 1 মিলিয়ন মিলিয়ন, এটা তাহলে হচ্ছে তখন ট্রিলিয়ন হবে। না, 1 মিলিয়ন না, 10 মিলিয়নে ট্রিলিয়ন। বিলিয়ন না মিলিয়ন? 10 বিলিয়নে ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন বলতে হবে। 1 হ্যাঁ, ট্রিলিয়ন তাহলে- কত? 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন। হ্যাঁ। 1 লক্ষ কোটি।
আমি তো টাকা বলছি না, আমি 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন। একটা এটা হবে না, পারে নাই সে বড় ব্যবসায়ী, বাট পারে নাই। নেক্সট 100 বিলিয়ন, সে তো প্রথম 1 লক্ষ কোটি, এটা হচ্ছে উত্তর। আপনি আপনাকে আমি বলছেন ক্লু মাত্র দিয়েছিলাম 1000 কিভাবে 1 বিলিয়ন সমান 100 কোটি, যেহেতু আমি আপনাকে 100 কোটি বলেছি সেখান থেকে আপনার ক্লুটা ধরে নিতে আমি হতো। তো 100ই বলছি আবার। না, আমি 1 বিলিয়ন সমান 100 কোটি এবং 1 ট্রিলিয়ন সমান 1 লক্ষ 1 কোটি। লক্ষ কোটি। 1 লক্ষ কোটি। আপনি 1 সেখানে লক্ষ আমি- বলেন, আপনি আবার 10,000 বলছেন, কোটি টাকা বলছি। আর 1,000 বলছেন। 1 লক্ষ, 1 লক্ষ কোটি, হ্যাঁ, হাজার না। হাজার না। একই তো হইলো। স্যার আপনি অলরেডি 1 স্কোর করে রেখেছেন, আপনি টেনশন নিয়েন না প্লিজ। এখানে আপনাকে আমরা কোনো স্কোর দিতে পারলাম না, খুবই দুঃখিত। তো আমি নেক্সট ধাঁধায় চলে যাচ্ছি। কেউ তো পারে নাই না, উনিও না, পারেনি, এখনো আমিও কেউ পারিনি। কথা Chance আছে তো। পারেনি। কোন হাত কথা বলে? হ্যান্ড না। মাইক, হ্যান্ড মাইক, না হ্যান্ড মাইক। না, হ্যান্ড মাইকের তো নিজস্ব হাত নেই। আমি জানি যার না, কথা কথা বলছি বলে। তার নিজস্ব হাত আছে। না, এটা পারা যাচ্ছে না। এনিওয়ান, এনি গেজ? আমি বলি আপনি বলেন। তাই না, ডান হাত কি কথা বলতে পারে? হ্যাঁ। কিভাবে ডান হাতে কথা লেখা। বলে? ওনার একটু বলে বলে। না না, অনেকে লেফট রাইটার আছে। হ্যাঁ। হলো না? আমি কি সঠিক হ্যাঁ, উত্তরটি বলে নিশ্চয়ই। দেব? হ্যাঁ, বলে দেন, বলে দেন। দ্য অ্যানসার ইজ অজুহাত। অজুহাত, যদি বললেন না কিছু আছে। ওকে, এই রাউন্ডে আমি এখন পর্যন্ত কাউকে মার্কস দিতে পারিনি, তো আমি এই পারবে, দ্বিতীয়তে চলে হেলালের আসি। বুদ্ধি আছে অনেক, এগুলো Okay. পারবে। 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু 1 কেজি তুলা তুলতে পারে না। এটা কি দাঁড়ি পাল্লা? না, তাহলে পারলাই তো আমরা তুলা ওজন করতে পারবো। 1 কেজি তো নেবে না, পড়ে যাবে যদি আপনি যদি কোনো বান্ডলতে না না নেবে নেবেন। নেবে। না, বড় দাড়ি পাল্লা শোনো, যদি হয়, তুমি ওজন বাদে চিন্তা করো, গিরিঙ্গি তো ওখানেই। আমাকে তো ঘুরানো হাত দিয়ে, আমরা হাত খুঁজে বেড়াচ্ছি। অজু হাত তো আর হাত না, অজুহাত তো হাত না। সামথিং হবে। তো তুলা আর কেজি কিংবা অন্য চিন্তা করো। আচ্ছা, এটা হবে না, আপনি বলে দেন। বলে দিব? বলে দেন। চুম্বক। চুম্বক। তো এই রাউন্ডে আমি কাউকে স্কোর দিতে পারছি না এখন পর্যন্ত। জনাব সিদ্দিকুর রহমান 1 ও পয়েন্ট জিতবেই। নিয়ে এগিয়ে আছে। ও জিতা পারবে সো সবসময়। আমাদের একদম লাস্ট না, কিন্তু রাউন্ডে সেটা ওই যে এই ট্রিলিয়নটা বলতে পারেন, এর জন্য 1 মাইনাস করে দেন, কারণ ও তো বড় ব্যবসায়ী। এটা 1 মাইনাস হয় কিন্তু এখানে। আমরা সবাই সমান থাকলাম। না বলো। না, আমরা এটা লাস্টে করতে শুনে পারছি না, আমরা সবসময় ফেয়ার জাজমেন্ট করি। তো লাস্টে আরো একটি গেম সেগমেন্ট রয়েছে, আমরা সেটাতে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সামনে এবারে আমরা নিয়ে এসেছি আরো বড়টা একটি কি গেম খেলা? সেগমেন্ট, বলতে পারি এক্সাইটিং গেম সেগমেন্ট। আপনারা বড়াই দেখতে দিয়ে, পাচ্ছেন করবে না। যে উঁচু এখানে যে এখনো পিসেসগুলো রয়েছে আমরা দুবার সুযোগ দেব সবাইকে, 2 সুযোগে সবগুলোকে ফেলে দিতে হবে। সো স্যার প্রথমে সুযোগ পাচ্ছেন, চলুন ফার্স্ট ট্রাই। হ্যাঁ, এবার পারফেক্ট। এবার দুটো ফেলতে পেরেছেন। এবার মাঝখানটা দেন। নেক্সট লাফালেন লাস্ট না বেশি, চান্স। লাফালে মুশকিল, ঘোরায় দেন। এইবার ঠিক আছে। এই দুইটা ওকে, আছে। আপনি পয়েন্ট পাচ্ছেন 4। আপনি point। 4টি ফেলতে পেরেছেন। ভালোই আমরা পেয়েছে। প্রথম সুযোগে তিনি দুটো ফেলেছেন, এবারে দ্বিতীয় সুযোগে ও দুটো রয়ে যাবে। আপনিও স্কোর করলেন 4। কি করবো আমার বড় ভাই। এই দেখেন, নো, পুরাটাই ফেলে দিল। হ্যাঁ, আরে দেখি perfect। উঁচু করে দেন। এবার দুটো ফেলতে পেরেছেন। এবার মাঝখানটা দেন। এই তো দেখো। 2। না পারবো না। তিনটার দিকে aim কর, তিনটার দিকে। এই তো, এই যে হয়েছে। Good. গুড। 5। সবাই সবশেষে যেটা দাঁড়াচ্ছে 3টি সেগমেন্টের পরে জনাব হারুনুর রশিদ সিআইপি স্কোর করেছেন 4, জনাব সিদ্দিকুর রহমান আগের রাউন্ডে এগিয়ে থাকলেও এই রাউন্ডে স্কোর করেছেন 2, তাই আপনি পাচ্ছেন 3। জনাব আব্দুল মাতলুব আহমেদ স্কোর করেছেন 4 এবং জনাব হেলাল উদ্দিন 5 নাম্বার এই পেয়ে আজকে চ্যাম্পিয়ন হয়েছে। বললাম না, প্রাইজ ওই নিয়ে যাবে। এশিয়ান টেলিভিশন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। খুব ভালো থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। মোবারক। ঈদ মোবারক।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আপনারা দেখলেন কফি হাউস প্রেজেন্টস ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই নিটল টাটা, এশিয়ান টেলিভিশনের ঈদ স্পেশাল আয়োজন। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আরও চমকপ্রদ সব আয়োজন নিয়ে এই ঈদে হাজির হয়ে যাব এশিয়ান টেলিভিশনের পর্দায়। দেখতে থাকুন এশিয়ান টেলিভিশন। চলুন একসাথে মেতে উঠি ঈদের আনন্দে।